গভীর রাতে যখন নিঝুম নিস্তব্ধতা আর ঘুমের অতল গহ্বরে ডুবে যায় সবকিছু, তখনই আমাদের অবচেতন মনে ভিড় জমায় হাজারো স্বপ্নের মিছিল। কিন্তু সেই স্বপ্নগুলো কি সবসময় মধুর হয়, নাকি মাঝে মধ্যে স্বপ্নরা রূপ নেয় অতলান্ত অন্ধকার গোলক ধাঁধায়, যেখানে বাস্তব আর কল্পনার মাঝখানের দেওয়ালটা সূক্ষ্ম কাচের মতো? আচ্ছা, কখনো স্বপ্ন কি মানুষকে এমন জগতে নিয়ে যায় যে জগতে রাজত্ব করে কোনো এক অশুভ ছায়া, যার নাম শুনলেই হিম হয়ে যায় শরীরের রক্ত? হ্যাঁ, আজকের গল্পটা এমনই এক অশুভ শক্তির গল্প, যে শক্তি মানুষের আত্মাকে আজীবনের জন্য বন্দী করে রাখতে চায় নিজের সাম্রাজ্যে। এমন এক সাম্রাজ্য যেখানে কাজ করে না বিজ্ঞানের যুক্তি। কিন্তু কেন গড়ে উঠল এমন সাম্রাজ্য? এটা কি কেবলই এক অলীক কল্পনা, নাকি পুনরাবৃত্তি ঘটছে কোনো পুরনো অভিশাপের? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ নিশীথ সেনের কথা। হাড় হিম করা প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এই নিশীথ সেনের রহস্যময় জগতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স নামের একটা স্থানের দৃশ্য দেখানো হয়। এখানকার এক প্রত্যন্ত গ্রামের অধিবাসীরা একজন লোককে বীভৎসভাবে মারধর করছিল। নিজেকে বাঁচানোর জন্য লোকটা প্রাণপণে চিৎকার করতে থাকে। সেখানে ইন্দ্র নামের একজন পুলিশ অফিসারও উপস্থিত ছিল। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবকিছু। লোকটা অফিসারকে রিকোয়েস্ট করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু ইন্দ্র তাকে বাঁচানোর জন্য কিছুই করে না। এক পর্যায়ে গ্রামের লোকেরা ওই লোকটাকে জীবিত অবস্থায় পুড়িয়ে ফেলে। মৃত্যুর সময় লোকটা বারবার চিৎকার করে বলছিল, আইল বি ব্যাক, কিন্তু কেউ তার কথায় পাত্তা দেয় না। এমনকি ইন্দ্র নির্বিকার ভাবে স্মোকিং করতে শুরু করে। এরপর আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই। ইন্দ্রর ট্রান্সফার হয়েছে বর্ধমানের চন্দনপুরে, তাই ইন্দ্রর পরিবারও চন্দনপুরে শিফট হয়ে যাচ্ছে। তার পরিবারে আছে তার স্ত্রী মহামায়া মুখার্জি, সংক্ষেপে মায়া, এবং 13 বছর বয়সী মেয়ে বৃষ্টি মুখার্জি। কিছুদিন পর পর বাবার পোস্টিং আর নতুন জায়গায় শিফটিং নিয়ে বৃষ্টি অনেক বিরক্ত। এই ব্যাপারটা তার একদমই পছন্দ নয়। নতুন জায়গায় গেলে পুরনো স্কুল আর বন্ধুদেরকে ছেড়ে আসতে হয়। এই কারণে বৃষ্টির অনেক মন খারাপ। যাই হোক, মায়া এবং বৃষ্টিকে শিফটিং এর কাজে হেল্প করছিল ইন্দ্রর জুনিয়র অনির্বাণ। ইন্দ্রর পরিবারের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক অনির্বাণের। মায়াকে সে বড় বোনের মতোই দেখে। ইন্দ্র ওই সময় ডিউটিতে আছে, তাই শিফটিং এর সময়টাতেও নিজের পরিবারের পাশে থাকতে পারে না সে। এটা অবশ্য নতুন কিছু নয়। প্রতিবারই শিফটিং এর সময় কোনো না কোনোভাবে ইন্দ্রর ডিউটি পড়ে যায়, আর অনির্বাণে ইন্দ্রর ফ্যামিলিকে হেল্প করে। গাড়িতে বসে মায়া বেশ কয়েকবার ইন্দ্রকে কল করে, কিন্তু ইন্দ্র কলটা রিসিভ করে না, কারণ সে আসলে ওই মুহূর্তে শ্যামল নামের এক ওয়ান্টেড ক্রিমিনালকে ধরতে ব্যস্ত ছিল। যাই হোক, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওরা শেষ পর্যন্ত নতুন বাড়িটায় পৌঁছায়। বাড়ির উঠোনে একটা দোলনা ছিল। দোলনাটা অনেকক্ষণ একা একাই দুলছিল, কিন্তু ওরা গেটের সামনে আসতেই দোলনাটা থেমে যায়। এই ব্যাপারটা ওরা কেউই খেয়াল করে না। মায়া বাড়িতে ঢুকেই গাছপালার ছবি তুলতে শুরু করে, কিন্তু বৃষ্টি বাড়ির ভেতরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। হঠাৎ সে খেয়াল করে দোতলার একটা রুমের জানালা একা একা খুলে যাচ্ছে। ব্যাপারটা বৃষ্টির একটু অদ্ভুত লাগলেও সে পাত্তা দেয় না। সে অনির্বাণের সঙ্গে বাড়ির ভেতরে চলে যায়। অনির্বাণ বৃষ্টির লাগেজগুলো উপরে তুলে দেয় এবং বৃষ্টিকে তার রুমটা দেখিয়ে বাকি লাগেজগুলো নিতে আবার নিচে চলে আসে। বৃষ্টি নিজের লাগেজগুলো নিজের রুমে রাখতে গেলে হঠাৎ করে ট্রলির চাকা আটকে যায়। সেটা ঠিক করার জন্য নিচু হতেই বৃষ্টির রুমের কোণে একটা মানুষের পা দেখতে পায়। প্রথমে এসে চমকে ওঠে, এরপর আবার ভালোভাবে তাকালে দেখতে পায় সেখানে কেউই নেই। বৃষ্টির মনের মধ্যে তীব্র ভয় কাজ করছিল। এসবের মাঝেই হঠাৎ সে দোলনার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা ফলো করে বৃষ্টি ব্যালকনিতে চলে যায়। সে তখন দেখতে পায় দোলনাটা একা একা দুলছে। অদ্ভুত কিছু একটা তখন বৃষ্টিকে প্রবলভাবে আকর্ষণ করছিল। বৃষ্টির স্মৃতিতে তখন আবছা কিছু দৃশ্য ভাসতে শুরু করে। তীক্ষ্ণ ধারালো নখ, একটা বাথটাব, আরও অদ্ভুত কিছু। সে বুঝতে পারছিল না কি হচ্ছে এইসব। হঠাৎ করে বৃষ্টির মাথা ঘুরতে শুরু করে। সে প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিল, তখনই মায়া এবং অনির্বাণ চলে আসে। ওরা বৃষ্টিকে সামলে নেয়। তবে ওরা ভাবে লং জার্নির কারণে হয়তো বৃষ্টি অসুস্থ হয়ে পড়েছে, তাই তারা বৃষ্টিকে রেস্ট নিতে বলে। কিন্তু বৃষ্টি ওয়াশরুমে যেতে চায়। সে আসলে চেক করতে চাচ্ছিল কিছুক্ষণ আগে সে কল্পনায় যে বাথটাবটা দেখলো সেটা ওয়াশরুমে আছে কিনা। কিন্তু বৃষ্টি ওয়াশরুমে চেক করে দেখে সেখানে কোনো বাথটাব নেই। মেয়েটা অনেক অবাক হয়ে যায়। সে নিজেকেই নিজে প্রশ্ন করে, বাথটাবটা গেল কোথায়? এদিকে ইন্দ্র তার টিমকে নিয়ে শ্যামলের আস্তানায় চলে যায়। পুলিশ দেখে শ্যামল পালাতে শুরু করে, তবে ইন্দ্র তাকে ধরে ফেলে। শ্যামলকে পুলিশ ভ্যানে তোলার সময় সে বারবার চিৎকার করে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন, আমার মেয়েটা মারা যাবে, আমাকে ওর কাছে যেতে দিন। কিন্তু ইন্দ্র শ্যামলের কোনো কথায় একদমই পাত্তা দেয় না। অন্যদিকে বৃষ্টি পুরনো বন্ধুদের ছেড়ে নতুন জায়গায় আসাতে অনেক বেশি আপসেট ছিল। বৃষ্টির মনের অবস্থা বুঝতে পেরে মায়া এবং অনির্বাণ বৃষ্টিকে একটা ফোন গিফট করে। সামনেই বৃষ্টির 14তম জন্মদিন।
তাই বৃষ্টির মন ভালো করার জন্য বার্থডে গিফটটা একটু আগেই দিয়ে দেয় মায়া। ফোন পেয়ে বৃষ্টি অনেক খুশি হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না তার বাবা ফোন কেনার ব্যাপারে রাজি হয়েছে। অনির্বাণ তখন জানায় সেই ইন্দ্রকে রাজি করিয়েছে। যাই হোক, মায়া এবং বৃষ্টির কাজে কিছুটা সাহায্য করে অনির্বাণ নিজের বাড়িতে ফিরে যায়। অনির্বাণ যখন চলে যাচ্ছিল তখনই মায়াদের ঠিক পাশের বাড়ি থেকে একটা মেয়ে অদ্ভুতভাবে অনির্বাণকে দেখতে থাকে। অন্যদিকে জেলের ভেতর শ্যামল আবারও সেই একই কথা রিপিট করে যে তাকে যেতে না দিলে তার বাচ্চা মেয়েটা মরে যাবে। তাই ইন্দ্র একজন কনস্টেবলকে বলে শ্যামলের বাড়ির অ্যাড্রেসটা খুঁজে বের করতে। ওদিকে বৃষ্টি তার রুমের ভেতরে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কোথা থেকে আসছে খুঁজতে বৃষ্টি খাটের নিচে তাকালে একজোড়া পা দেখতে পায়। সাথে সাথে সে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে মায়া উপরে গেলে দেখতে পায় বৃষ্টি ওয়াশরুমের ভেতর শাওয়ার ছেড়ে দিয়ে ভিজছে। মায়া তাকে জিজ্ঞেস করে এইভাবে কেন ভিজছিস, কিন্তু বৃষ্টি কোনো জবাব দেয় না। ওই বাড়িতে আসার পর থেকেই বৃষ্টি অদ্ভুত আচরণ করছে। আবার ইন্দ্র কাজে এতটাই ব্যস্ত যে সে এখন পর্যন্ত বাড়িতেও আসার সুযোগ পায়নি। সব মিলিয়ে মায়া একটু বিরক্ত। সে ইন্দ্রকে কল করে জিজ্ঞেস করে সে কখন বাড়ি ফিরবে, কিন্তু ইন্দ্র ঠিক করে কিছু বলতে পারে না। ইন্দ্রর সঙ্গে কথা বলে মায়া আরও আপসেট হয়ে যায়। ফোনটা কেটে দিয়ে মায়া পেছনে ঘুরতেই দেখে একটা মহিলা তার পেছনে দাঁড়িয়ে আছে। মহিলাটা নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম লক্ষ্মী, বাড়িতে কোনো কাজের লোক লাগলে আমাকে রাখুন। মায়া লক্ষ্মীকে বাড়ির ভেতরে আসতে বলে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় এভাবে অপরিচিত একটা জায়গায় অপরিচিত একটা মানুষকে বাড়ির ভেতরে ঢুকতে দেওয়াটা হয়তো নিরাপদ হবে না। তাই সে লক্ষ্মীকে বলে, এই মুহূর্তে আমার কোনো কাজের লোকের প্রয়োজন নেই, তুমি বরং চলে যাও। কিন্তু লক্ষ্মী নাছোড় বান্দা। সে কাঁদতে কাঁদতে বলে, আমি আগেও এই বাড়িতেই কাজ করতাম। এই বাড়ির আগের ভাড়াটিয়া হঠাৎ করে চলে যাওয়ায় আমি কর্মহীন হয়ে পড়েছি। আমার বাড়িতে অনেক মানুষ, তাদের খাবারের জোগাড় আমাকেই করতে হয়, তাই এই কাজটা আমার খুব প্রয়োজন। লক্ষ্মীর কান্নাকাটি দেখে শেষ পর্যন্ত মায়া তাকে কাজে রাখতে রাজি হয়ে যায়। এরপর আমরা ইন্দ্রকে দেখতে পাই। শ্যামলের বাড়ির অ্যাড্রেস জোগাড় করে সে সরাসরি শ্যামলের বাড়িতে চলে যায়। আর সেখানে পৌঁছলে দেখতে পায় শ্যামলের মেয়েটা সত্যি সত্যি মারা গেছে। অর্থাৎ শ্যামল বারবার বলছিল যে সে না ফিরলে তার মেয়ে মারা যাবে, এটা সে এমনি এমনি বলেনি। শ্যামলের মেয়ের মৃতদেহ দেখে ইন্দ্র অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ তারও তো এমন একটা মেয়ে আছে। ওদিকে রাতের বেলা ইন্দ্র বাড়ি না ফেরায় অনির্বাণ আবারও বৃষ্টি আর মায়ের কাছে যায়। এত রাতেও বাবা না ফেরায় বৃষ্টি অনেক আপসেট ছিল। তাই অনির্বাণ জোকস বলে বৃষ্টির মন ভালো করার চেষ্টা করে, কিন্তু এসব সিলি জোকস বৃষ্টির একদম ভালো লাগে না। তাই অনির্বাণ বৃষ্টিকে একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেয়, যাতে বৃষ্টি তার ফ্রেন্ডের সঙ্গে কানেক্টেড থাকতে পারে। এতে করে সে আর একাও ফিল করবে না, আর বোরও হবে না। বৃষ্টি তখন একটু চিন্তিত হয়ে পড়ে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে আবার বাবা রাগ করবে না তো। অনির্বাণ বলে, আমি আছি না, আমি সামলে নেব। এদিকে ইন্দ্র থানায় ফিরে শ্যামলকে তার মেয়ের মৃত্যুর সংবাদটা দেয়। ইন্দ্র শ্যামলের কাছে দুঃখ প্রকাশ করে, কিন্তু শ্যামল ইন্দ্রর উপর ক্ষুব্ধ হয়ে বলে, আমি সবকিছু শেষ করে দেব, আপনাকে, আপনার পরিবারকে, সবাইকে জ্বালিয়ে দেব। এসব কথা শুনে একজন কনস্টেবল রেগে শ্যামলকে মেরে আবার লকআপে ভরে রাখে। লকআপে রাখার সময়ও শ্যামল চিৎকার করে বলতে থাকে, আমাকে এখনো চেনেননি, আমি সবকিছু শেষ করে দেব। অন্যদিকে বৃষ্টি তার নতুন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে অনেক এক্সাইটেড। সে অনেক আনন্দের সঙ্গে তার অ্যাকাউন্টে নতুন নতুন ফ্রেন্ডদেরকে অ্যাড করতে থাকে। বৃষ্টি খেয়াল করে তার অ্যাকাউন্টে জামিনী সেন নামের একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। ওই আইডিতে মাত্র 4 জন ফ্রেন্ড ছিল, আর প্রোফাইল পিকচারও ছিল বাথটবে শুয়ে থাকা এক ব্যক্তির ছবি। বৃষ্টি বেশি চিন্তাভাবনা না করে ওই আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই বৃষ্টির রুমের আলমারির দরজা নিজে নিজেই খুলে যায়। বৃষ্টি আলমারির দরজা বন্ধ করে দেয়। ওই সময় একটা উৎকট গন্ধ বৃষ্টির নাকে আসে। এখানে আমরা বৃষ্টির পেছনে তার সমবয়সী একটা মেয়ের আত্মা দেখতে পাই। বৃষ্টি সেটা খেয়াল। এরপর রাতের বেলা বৃষ্টি যখন ঘুমিয়ে পড়ে তখন আবারও আলমারির দরজা একা একা খুলে যায়। দরজা খোলার শব্দেই বৃষ্টির ঘুম ভেঙে যায়। সে বেড থেকে উঠে ধীরে ধীরে আলমারির দিকে এগোয়। মন্ত্রমুগ্ধের মতো সে হেঁটে হেঁটে আলমারির ভেতরে চলে যায়। আলমারির ভেতরে ছিল ভিন্ন এক জগৎ, কিন্তু ভেতরে ঘুটঘুটে অন্ধকার। তাই বৃষ্টি একটা লাইট জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু যত দূরেই যাচ্ছিল অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। এরই মাঝে হঠাৎ একটা মেয়ের আত্মা বৃষ্টির সামনে চলে আসে। বৃষ্টি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর আত্মাটা তার সামনে থেকে সরে গেলে সে আবার এগোতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটা ওয়াশরুমের ভেতর চলে যায়। ওয়াশরুমের ভেতরে বাথটবে শুয়ে একটা ছেলে স্মোক করছিল। মজার ব্যাপার হলো জামিনী সেনের প্রোফাইলেও ঠিক এমনই একটা ছবি দেওয়া। বৃষ্টি মন্ত্রমুগ্ধের মতো ছেলেটার দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই বৃষ্টির মা এসে বৃষ্টির ঘুম ভাঙিয়ে দেয়। আসলে এতক্ষণ বৃষ্টি স্বপ্ন দেখছিল, কিন্তু এই স্বপ্নের অনুভূতি একদম বাস্তবের মতো ছিল। ঘুম ভাঙার পরেও বৃষ্টির মাথা বেশ ভারী লাগছিল। যেহেতু সকাল হয়ে গেছে তাই বৃষ্টির মা বৃষ্টিকে স্কুলে যাওয়ার জন্য তাড়া দিতে শুরু করে। আজ নতুন স্কুলে বৃষ্টির অ্যাডমিশন হবে। এদিকে কিচেনে ব্রেকফাস্ট বানানোর সময় মায়া লক্ষ্মীর কাছে জানতে চায় এই বাড়িতে আগে কারা থাকতো আর তারা কেন ছেড়ে দিল।
লক্ষ্মী জানায় আগে যে ফ্যামিলি থাকতো তারা এই বাড়িটাকে ভুতুড়ে বাড়ি মনে করে ছেড়ে চলে গেছে। বৃষ্টির স্কুলে যাওয়ার সময় হলে মায়া ইন্দ্রকে কল করে বলে তাদের সঙ্গে স্কুলে যেতে, কিন্তু ইন্দ্র জানায় তার কাজ এখনো শেষ হয়নি, তাই সে স্কুলে যেতে পারবে না। এই কথা শুনে মায়া প্রচণ্ড বিরক্ত হয়। ফোন কেটে দিয়ে সে আবার কিচেনে ফিরলে দেখতে পায় কিচেনের একটা জায়গায় বৃষ্টির নাম খোদাই করা। মায়া ঘাবড়ে গিয়ে লক্ষ্মীকে জিজ্ঞেস করে এখানে নামটা কি করে এলো, কিন্তু পরক্ষণেই হঠাৎ নামটা কোথাও গায়েব হয়ে যায়। লক্ষ্মী কোনো নামই দেখতে পায় না। মায়া বুঝতে পারছিল না এটা কি তার দৃষ্টিভ্রম ছিল নাকি অন্য কিছু। এরপরের দৃশ্যে আমরা শ্যামলকে দেখতে পাই। কয়েকজন কনস্টেবল পুলিশ ভ্যানে করে শ্যামলকে কারাগারে শিফট করছিল। মাঝপথে গাড়ি থামিয়ে কনস্টেবলরা প্রাকৃতিক কাজ সারতে যায়। এই সুযোগে শ্যামল গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। কনস্টেবলরা তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আর ধরতে পারে না। ওদিকে মায়া একাই বৃষ্টিকে নিয়ে গিয়ে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। এরপর ক্লাস শেষে মায়া আর বৃষ্টি বাড়িতে ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই শ্যামল দূর থেকে বৃষ্টি আর মায়ের উপর নজর রাখছে, তবে ওরা শ্যামলকে দেখতে পায় না। বাড়ি ফিরেই বৃষ্টি নিজের রুমে ড্রেস চেঞ্জ করতে যায়। মায়া তখন তার রুমের বাইরেই ছিল। দুজনে একে অপরের সঙ্গে কথা বলছিল, কিন্তু হঠাৎ করে রুমের দরজা নিজে নিজেই লক হয়ে যায়। বৃষ্টি রুমের ভেতরে আটকা পড়ে গিয়েছিল, আর মায়া ছিল রুমের বাইরে। মায়া অনেক চেষ্টার পরেও দরজাটা খুলতে পারে না। ঠিক ওই সময় ইন্দ্র চলে আসে। মায়া ইন্দ্রকে তাড়াতাড়ি দরজাটা খুলতে বলে। ইন্দ্র 2 ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। দরজা খুলে তারা ভেতরে গিয়ে দেখে বৃষ্টি ভয়ে জড়সড় হয়ে বসে আছে। ইন্দ্র বৃষ্টির কাছে গেলে বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে রুমের ভেতর আমি একা ছিলাম, আমার প্রচণ্ড ভয় করছিল। ইন্দ্র তখন বৃষ্টিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ওই সময় মায়া বলে আমাদের আর এই বাড়িতে থাকাটা উচিত হবে না, এই বাড়িটায় বাস্তু দোষ আছে। ইন্দ্র তখন বলে এসব কুসংস্কারে কেন বিশ্বাস করো, বাস্তু দোষ বলে কিছুই নেই, বাড়িটা অনেক পুরনো, এর দরজাগুলোও অনেক পুরনো হয়ে গেছে, তাই একা একাই লক হয়ে গিয়েছিল। দীর্ঘ সময় ডিউটি করার কারণে ইন্দ্র প্রচণ্ড ক্লান্ত ছিল, তাই সে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হওয়ার পর ব্যালকনিতে দাঁড়িয়ে ইন্দ্র শ্যামলের ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। কালই ইন্দ্র থানায় জয়েন করেছে, আর আজ প্রথম দিনই অপরাধী তার হাত থেকে পালিয়ে গেছে। তাছাড়া ইন্দ্র শ্যামলের মেয়ের মৃত্যুর জন্য নিজেকে কিছুটা অপরাধী ভাবছিল। মায়া তখন ইন্দ্রকে সান্ত্বনা দেয় এবং বোঝায় যে এখানে তার কোনো দোষ নেই। নিজেকে শান্ত করে ইন্দ্র আবার বৃষ্টির কাছে যায়। বৃষ্টি তখন ইন্টারনেটে সার্চ করে দেখছিল আসলে বাস্তুদোষ বলতে কিছু আছে কিনা। ব্যাপারটা ইন্দ্রকে জানালে ইন্দ্র বলে অযথায় এসব কুসংস্কার নিয়ে কেন মাথা ঘামাচ্ছ, নতুন ফোন হাতে পেয়েছো, ভালো কিছু সার্চ করো, ইনফরমেটিভ বিষয়গুলো জানার চেষ্টা করো। পুরো পৃথিবীতে কত মিউজিয়াম আছে, সেগুলোতে হয়তো তোমাকে কখনো নিয়ে যেতে পারবো না, কিন্তু অনলাইনে বসে সেগুলোর ভার্চুয়াল ট্যুর তো করতে পারো। এসব আজে বাজে বিষয় নিয়ে সময় নষ্ট না করে এগুলো দেখো। এরপর আবার সে বলে কাল সকালে তোমার স্কুল আছে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ইন্দ্র যাওয়ার আগে বৃষ্টিকে দরজাটা খোলা রাখতে বলে যায়। ইন্দ্র যেতে না যেতেই বৃষ্টির ফোনে যামিনী সেনের আইডি থেকে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল ওয়েলকাম টু হেল। বৃষ্টিও তখন রিপ্লাই করে ও আচ্ছা, আপনি তাহলে হেলে থাকেন, আপনি কি লুসিফার? যামিনী সেন বৃষ্টির কথার কোনো রিপ্লাই না দিয়ে শুধু একটা স্মাইলি পাঠায়। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বৃষ্টিও ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে সে আবারও ওই একই স্বপ্ন দেখে। আবারও আলমারির দরজা একা একা খুলে যায়। বৃষ্টি আবারও আলমারির দরজা দিয়ে অন্য এক জগতে প্রবেশ করে। এরপর হাঁটতে হাঁটতে ওয়াশরুমে গেলে বাথটাবে ওই ছেলেটাকে শুয়ে থাকতে দেখে। বৃষ্টিকে দেখে ছেলেটা বৃষ্টির দিকে এগিয়ে আসে। সে বৃষ্টিকে সম্মোহন করার চেষ্টা করে। এরপর বৃষ্টিকে জড়িয়ে ধরে তার পিঠে ভয়ানকভাবে আঁচড় কেটে দেয়। লোকটার এত তীক্ষ্ণ নখ ছিল যে বৃষ্টির পিঠ ক্ষতবিক্ষত হয়ে যায়। বেচারি চিৎকার করে বৃষ্টিকে যন্ত্রণায় ছটফট করতে দেখে ছেলেটা পৈশাচিকভাবে হাসতে থাকে। বৃষ্টি প্রচণ্ড ভয় পেয়ে পালানোর চেষ্টা করে। ছুটতে গিয়ে সে একটা বাথটাবের সামনে গিয়ে পড়ে। বৃষ্টি দেখে পুরো বাথটাব রক্তে ভরা, আর তার ভেতরে দুটো মেয়ের মৃতদেহ। হঠাৎ মেয়ে দুটো চোখ খুলে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে। এরপর বৃষ্টির স্বপ্ন আর ঘুম দুটোই ভেঙে যায়। ঘুম ভাঙার পরেও সে চিৎকার করছিল। বৃষ্টির চিৎকার শুনে তার বাবা মা ছুটে আসে। ওরা বৃষ্টিকে দেখে হতবাক হয়ে যায়। বেচারির পুরো পিঠটা রক্তে ভেসে গেছে। মায়া এবং ইন্দ্র বুঝতে পারে না বৃষ্টির পিঠে এই ভয়ানক ক্ষত কিভাবে সৃষ্টি হয়েছে। ইন্দ্র সন্দেহ করে কেউ হয়তো বৃষ্টির রুমে ঢুকেছিল, সেই বৃষ্টিকে আঘাত করে পালিয়ে গেছে। মায়া দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এসে বৃষ্টির ক্ষত পরিষ্কার করতে শুরু করে। সেই সময় বৃষ্টি মাকে জিজ্ঞেস করে স্বপ্নে কেউ মারলে সেই আঘাত কি বাস্তবেও লাগে? মায়া বৃষ্টির কথার অর্থ বুঝতে পারে না। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে একটা লোক আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে আঁচড় দিল। তার কথা শুনে মায়া বুঝে যায় বৃষ্টি অ্যাস্ট্রাল ট্রাভেল করেছে, অর্থাৎ বৃষ্টির শরীর থেকে তার আত্মা কিছু সময়ের জন্য আলাদা হয়ে কোনো আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছিল। তাই মায়ের সাথে সাথে তার গলা থেকে দেবীর চিহ্নযুক্ত একটা লকেট বৃষ্টির গলায় পরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরেই বাড়ির ডোরবেল বেজে ওঠে। ইন্দ্র দরজা খুলে দেখতে পায় একটা মেয়ে এসেছে। মেয়েটার নাম ইরা। মেয়েটা নিজেকে পরিচয় দিয়ে বলে আমি পাশের বাড়িতেই থাকি, আপনাদের বাড়ি থেকে একটা চিৎকারের আওয়াজ শুনেই আমি ছুটে এসেছি। আচ্ছা, আপনার মেয়েটা কোথায়? সে ঠিক আছে তো?
ইন্দ্র কোনো জবাব দেওয়ার আগেই ইরা ইন্দ্রকে সরিয়ে দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে সরাসরি বৃষ্টির রুমে চলে যায়। ইরা বৃষ্টিকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো পোড়া গন্ধ পাও? বৃষ্টি অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির চাহনি দেখে ইরা বুঝতে পারে বৃষ্টি পোড়ার গন্ধ পায়। ইরা আবার জিজ্ঞেস করে, তুমি কি এখনো গন্ধটা পাচ্ছ? বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলে, এখন পাচ্ছি না, কিন্তু আমার রুমের ভেতর থেকেই আমি গন্ধটা পাই। ইরার বৃষ্টির রুমটা সার্চ করতে শুরু করে। ইন্দ্র আর মায়া বুঝতে পারে না ইরা আসলে কি করতে চাচ্ছে। ইরা কারো কোনো কথার জবাব না দিয়ে রুমের ভেতরটা ভালোভাবে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতেই সে আলমারির নিচে একটা পোড়া টায়ার দেখতে পায়। ইরা মায়াকে জিজ্ঞেস করে, এখানে এরকম পোড়া টায়ার কে রেখেছে? মায়া বলে, আমরা তো কালকে এই বাড়িতে শিফট করেছি, জানি না টায়ারটা এখানে কে রেখেছে। হয়তো আমাদের আগে যারা এই বাড়িতে ছিল তারাই ফেলে রেখে গেছে। এরপর মায়া ইরাকে বলে, আপনি তো পাশের বাড়িতেই থাকেন, আপনি নিশ্চয়ই ওদেরকে চেনেন। ইরা বলে, আমিও এখানে এসেছি 6 মাস হলো। আমি আসার পর থেকেই বাড়িটা ফাঁকা ছিল। আপনাদের আগে এখানে কারা ছিল, কতদিন আগে ছিল, আমি কিছুই জানি না। এরপর ইরা বলে, আমার মনে হয় এই পোড়া টায়ারটা এখানে আপনাদের কাজের মহিলা লক্ষ্মী রেখেছে। লক্ষ্মী কাজের মহিলা হলেও সে এমন কিছু কাজ করবে যাতে আপনারা ভয় পেয়ে যান, আর তাই লক্ষ্মীর কাছ থেকে আপনারা সবসময় সাবধান থাকবেন। ইরার এই সমস্ত কথা শুনে ইন্দ্র রেগে গিয়ে বলে, বৃষ্টির এখন বিশ্রাম দরকার। ইরা বুঝতে পারে ইন্দ্র তাকে ইনডিরেক্টলি চলে যেতে বলছে, তাই সে চলে যায়। তবে যাওয়ার আগে ইরা পোড়া টায়ারটা নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। ইন্দ্র জিজ্ঞেস করে, টায়ারটা নিয়ে আপনি কি করবেন? ইরা বলে, আমি প্যারাসাইকোলজির স্টুডেন্ট, টায়ারটা আমার রিসার্চের কাজে লাগবে। এরপর ইরা মায়াকে উদ্দেশ্য করে বলে, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, কাল একবার আমার বাড়িতে আসবেন, নয়তো আমি চলে আসবো আপনাদের বাড়িতে। এই কথা বলে ইরা চলে যায়। পরের দিন সকালে আবারও ডোরবেলের শব্দে ঘুম ভেঙে যায় মায়া আর ইন্দ্রর। ইন্দ্র গেট খুলে দেখতে পায় সকাল সকাল ইরা আবারও হাজির হয়ে গেছে। ইন্দ্র এতে প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু ইরা সেটার গুরুত্ব না দিয়ে সরাসরি বাড়ির ভেতর ঢুকে যায়। বৃষ্টি ঘুম থেকে উঠেই ওয়াশরুমে গেছে, তাই ইরা বৃষ্টির রুমে বসে অপেক্ষা করতে থাকে। ওই সময় সে বসে বসে বৃষ্টির ড্রয়িং বুকগুলো দেখে। বৃষ্টি তার ড্রয়িং বুকে অদ্ভুত কিছু ছবি এঁকেছে, যেগুলো দেখে ইরা মায়াদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি এর আগে পাহাড়ি কোনো এলাকায় ছিলেন? ইন্দ্র বলে, বৃষ্টি যখন অনেক ছোট ছিল তখন আমরা পাহাড়ের আশেপাশের একটা এলাকায় ছিলাম, আমার পোস্টিং তখন ডুয়ার্সে ছিল। ইন্দ্র জিজ্ঞেস করে, কেন? এই ব্যাপারে কেন প্রশ্ন করছেন? ইরা ইন্দ্রর প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলে, আমি বৃষ্টির সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে চাই। তাই ইন্দ্র এবং মায়া ছাদে চলে যায়। এর মাঝেই অনির্বাণ সেখানে চলে আসে। অনির্বাণও তাদের সাথেই যায়। বৃষ্টি ওয়াশরুম থেকে বের হলে ইরা বৃষ্টির আঁকা একটা ছবি বের করে বৃষ্টিকে দেখায়। এখানে দেখা যাচ্ছিল বৃষ্টি নিজের ফ্যামিলি পিকচার রেখেছে। পাহাড়ের সামনে বাবা মায়ের সঙ্গে সে একসাথে দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই ছবিতে পাহাড়ের ওপরে একটা মেয়ে উঠছে। ইরা বৃষ্টিকে জিজ্ঞেস করে, পাহাড়ের ওপরে যে মেয়েটা উঠছে সে কে? বৃষ্টি বলে, এটা তো আমি। ইরা তখন জিজ্ঞেস করে, তাহলে নিচে তোমার বাবা মায়ের সঙ্গে কে দাঁড়িয়ে আছে? বৃষ্টি বলে, এটাও আমি। ইরা তখন জিজ্ঞেস করে, তুমি যদি নিচে তোমার বাবা মায়ের সঙ্গে থাকো তাহলে ওপরে উঠছো কিভাবে? বৃষ্টি বলে, আমি জানি না, কিন্তু তখন আমি স্বপ্নে এরকমই দেখতাম, তাই এমনটাই এঁকেছি। ইরা জিজ্ঞেস করে, তুমি কি সবসময় এরকম স্বপ্ন দেখো? বৃষ্টি বলে, আগে সবসময় দেখতাম, মাঝখানে অনেকদিন দেখিনি, কিন্তু এই বাড়িতে আসার পর আবারও দেখছি। ইরা জিজ্ঞেস করে, স্বপ্নে তুমি যে বাথটাবটা দেখতে পাও সেটা কোথায়? বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন আমি বাথটাব দেখতে পাই? ইরা বলে, তুমি স্বপ্নে যা যা দেখো সেগুলো তোমার অবচেতন মনের কল্পনা, ভিজুয়াল ইমেজ। এই ধরনের স্বপ্ন সবাই দেখতে পারে না, তবে আমি মানুষের মনের ভিজুয়াল ইমেজগুলো দেখতে পাই। এটা কোনো অলৌকিক শক্তি নয়। অনেক মানুষ আছে যারা খুব কম ডেসিবেলের শব্দ শুনতে পায়, আবার কেউ কেউ আছে অনেক দূরের জিনিস অন্যদের তুলনায় স্পষ্ট দেখতে পায়। সেরকম আমিও মানুষের ভিজুয়াল ইমেজগুলো দেখতে পাই। বৃষ্টি জিজ্ঞেস করে, স্বপ্নে আমি যা যা দেখেছি আপনি কি সবকিছু দেখেছেন? ইরা বলে, সবকিছু না দেখলেও অনেক কিছুই দেখেছি। এই কারণেই তো আমি তোমার জন্য এত চিন্তিত হচ্ছি। তোমার স্বপ্নে দেখা ওই বাড়িটা কোথায় এটা যদি জানা যেত তাহলে খুব ভালো হতো। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না এটা কোথায়। ইরা বৃষ্টিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি জানো না এতে কোনো সমস্যা নেই, তবে এরপর তুমি স্বপ্নে যা যা দেখবে সবকিছু আমাকে বলবে, আমি তোমার যন্ত্রণাগুলো কমানোর চেষ্টা করব। অন্যদিকে ছাদে ইন্দ্র বিরক্ত হয়ে বলে, চেনা নেই জানা নেই একটা মেয়ে হুট করে বাড়িতে ঢুকে পড়েছে। মেয়ে মানুষ বলে আমি এখনো পর্যন্ত কিছু বলিনি, কি সব উদ্ভট প্যারাসাইকোলজির কথাবার্তা বলছে মেয়েটা। মায়া বলে, প্যারাসাইকোলজি মোটেও উদ্ভট কিছু না, বিদেশে বড় বড় ইউনিভার্সিটিতে এসব নিয়ে রিসার্চ হয়। প্যারাসাইকোলজির ওপর মানুষ হায়ার ডিগ্রি নিচ্ছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে। তুমি বিশ্বাস করতে চাও না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা সত্যি যে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। মায়ের কথা শুনে ইন্দ্র খুব রেগে যায়। অনির্বাণ ওদের দুজনকে থামিয়ে দিয়ে বলে, বৃষ্টির পিঠে যে আঁচড়ের দাগ লেগেছে তোমরা শিওর ওই দাগগুলো নিজের নখ থেকে করেনি? মায়া বলে,
কোনো ধারালো লোহার বস্তু দিয়ে বৃষ্টির পিঠে আছড়ে দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর ক্ষত বৃষ্টির নখ থেকে হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইন্দ্র বলে, আমি নিশ্চিত কেউ একজন ভেতরে ঢুকেছিল। বৃষ্টির ঘুমের ঘরে সেই বৃষ্টিকে আঘাত করেছে। মায়া বলে, মোটেই না। তুমি বিশ্বাস করো আর নাই করো, এই বাড়িতে অবশ্যই সুপারন্যাচারাল কিছু আছে। মায়ার কথা শেষ হতে না হতেই ইরা এসে মায়াকে ডেকে বলে, আপনার সাথে আমার একটু কথা ছিল। ইরা মায়াকে বৃষ্টির রুমের বেলকনিতে নিয়ে যায়। সেখানে একটা টবে তুলসী গাছ লাগানো ছিল। মায়া গাছটা দেখে অবাক হয়ে বলে, এই গাছটা তো কাল রাতেও জীবিত ছিল, আজ হঠাৎ শুকিয়ে গেল কিভাবে? এই বাড়িতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। ইরা তখন বলে, এই বাড়িতে কোনো সমস্যা নেই। এরপর ইরা ইন্দ্রর সঙ্গে কথা বলতে চায়। ইরা ইন্দ্রকে জিজ্ঞেস করে, আপনি আপনার মেয়েটার কতটা খেয়াল রাখেন? আপনার মেয়ে কি করে না করে খোঁজ রাখেন? ইন্দ্র রেগে গিয়ে বলে, আপনি আমাকে যেমন ভাবছেন আমি কিন্তু মোটেও তেমন নই। মায়াও বলে, আমরা বৃষ্টির উপর যথেষ্ট নজর রাখি। প্রয়োজনের বাইরে কোনো জিনিস দিয়ে আমরা কখনোই ওকে প্যাম্পার করি না। ইরা বলে, আপনারা যদি সত্যি বৃষ্টির উপর নজর রাখতেন তাহলে জানতেন বৃষ্টি একজন অ্যাস্ট্রাল ট্রাভেলার। বৃষ্টির আত্মা শরীর থেকে বের হয়ে আধ্যাত্মিক জগতে যেতে পারে। ও মনে করে ও স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তবে অন্য একটা ভিন্ন ডাইমেনশনে চলে যায়। ওই ডাইমেনশনে অনেক অশরীরী আত্মা থাকে। সব আত্মা কিন্তু ভালো হয় না। ওই জগতে কিছু রাক্ষসী আত্মাও থাকে যারা মানুষকে ব্যবহার করে মানুষের জগতে চলে আসতে পারে। গতকাল রাতেও বৃষ্টির সঙ্গে যা হয়েছে সেটা কিন্তু স্বপ্ন ছিল না। বৃষ্টি অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিল। সেখান থেকে কোনো এক পৈশাচিক শক্তি বৃষ্টির সঙ্গে আমাদের ডাইমেনশনে চলে এসেছে। সে এখন বৃষ্টির ক্ষতি করার চেষ্টা করছে। এই পৈশাচিক শক্তিকে তার ডাইমেনশনে ফেরত পাঠাতে না পারলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এসব শুনে ইন্দ্র ইরাকে অপমান করে বলে, আপনি এসব ভূত প্রেত তাড়ানোর জন্য কত টাকা চার্জ করেন? ইরা বলে, মুখ সামলে কথা বলুন, আমি টাকার জন্য এখানে আসিনি। ইরা ইন্দ্রর কথায় অপমানিত হয়। সে এক মুহূর্ত সেখানে থাকতে চায় না। তবে যাওয়ার আগে ইরা ইন্দ্রকে বলে, মেয়েকে শুধু বাড়ির ভেতরেই চোখে চোখে রাখলে হয় না। মেয়ে সোশ্যাল মিডিয়াতে কি করছে, কার সঙ্গে কথা বলছে সেগুলোও একটু দেখতে হয়। একটা কথা মাথায় রাখবেন, রাত আর বিপদ দুটোই কিন্তু বৃষ্টির জন্য ক্ষতিকর। এই কথা বলে ইরা চলে যায়। ইরা চলে যাওয়ার পর ইন্দ্র মায়াকে বলে, এসব উদ্ভট কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। বৃষ্টির কিচ্ছু হয়নি। ওকে রেডি করিয়ে দাও, আমি ওকে স্কুলে দিয়ে আসি। মায়া বৃষ্টিকে এই অবস্থায় স্কুলে পাঠাতে চায় না, কিন্তু ইন্দ্র অনেকটা জোর করেই বৃষ্টিকে স্কুলে রেখে আসে। কারণ বাড়িতে একা বসে থাকলে এসব আজে বাজে বিষয় নিয়েই ভাবতে থাকবে। কিন্তু ক্লাসরুমে বসেও বৃষ্টি টিচারের কথা না শুনে আনমনে বসে বসে বাথটাবের ছবি আঁকে। এরপর স্কুল ছুটি হলে বৃষ্টি একা বাড়ি হেঁটে ফিরতে শুরু করে। ওই সময় বৃষ্টি খেয়াল করে কেউ একজন তাকে ফলো করছে। তবে বৃষ্টি তার দিকে তাকাতেই সে জঙ্গলের ভেতরে চলে যায়। বৃষ্টি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। ওই সময় একটা গাড়িকেও বৃষ্টির পেছনে আসতে দেখা যায়। বৃষ্টি ভয় পেয়ে হোঁচট খেয়ে ওই গাড়িতে মূলত ইরা ছিল। ইরা বৃষ্টিকে ওই অবস্থায় দেখে ছুটে এসে তাকে সামলায় আর তাকে জিজ্ঞেস করে, সেই সময় এখানে কি করছে? বৃষ্টি তখন তাকে জানায় যে তার স্কুল দ্রুত ছুটি হওয়াতে সে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে। ইরা তখন জানতে চায় লোকটা কে। বৃষ্টি জানায় সে ওই লোকটাকে চেনে না। ইরা তখন তাকে একটু ধমকের সুরে বলে, তোমার এভাবে এখানে একা বেরোনো একদম উচিত হয়নি। সেও আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না, তাই সে বৃষ্টিকে নিজের গাড়িতে তুলে নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখনই জঙ্গলের ভেতর থেকে শ্যামল বেরিয়ে আসে, যে কিনা তখন বৃষ্টিকে ফলো করছিল। ঘটনাক্রমে বৃষ্টির গলার লকেটটা সেখানেই পড়ে গিয়েছিল, তাই শ্যামল সেটা তুলে নিজের কাছে রেখে দেয়। এদিকে ইরা যখন মায়ের কাছে গিয়ে এসব জানায় তখন সে ভীষণ টেনশনে পড়ে যায়। এখন ইন্দ্রর পক্ষে তো আর রেজিগনেশন দিয়ে এখান থেকে যাওয়া সম্ভব না, তাই সে মনে মনে ভাবতে থাকে যে তাদেরই হয়তো এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া দরকার। কিন্তু ঠিক কি করবে মায়া সেটা বুঝতে পারছিল না। তখন ইরা বলে, আপনারা এখান থেকে চলে গেলেও এই সমস্যার কিন্তু সমাধান হবে না। আমি জানি বিষয়টা অ্যাকসেপ্ট করা খুব কঠিন, কিন্তু এটাই সত্যি। আমি যা যা বলেছিলাম সেগুলোই হচ্ছে। ওই শয়তানি শক্তিটাই এই সবকিছু করাচ্ছে। ও বারবার বৃষ্টির ক্ষতি করার চেষ্টা করছে। ওকে ওর নিজের জগতে ফেরত পাঠাতে না পারলে কত বড় বিপদ হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। বৃষ্টি যেখানেই যাবে ওই আত্মাটা ওকে ফলো করবে। তাদের এসব কথার মাঝেই হঠাৎ লক্ষ্মী সেখানে এসে ইরাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। যদিও তার সব কাজ এখনো শেষ হয়নি, তবুও সে ব্যস্ততার বাহানা করে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু মায়া এর কারণটা বুঝতে পারে না। তাকে এমন ভয় পেতে দেখে ইরা নিজেই বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন, আমি আপনাদের সাহায্য করতে পারি, তবে তার জন্য আপনাদেরকেও মন থেকে রাজি হতে হবে। মায়া তখন তার কথা মেনে নেয়। ইরা চলে যাওয়ার পর মায়া গিয়ে লক্ষ্মীকে তার ভয় পাওয়ার কারণ জিজ্ঞেস করলে লক্ষ্মী বলে, ওই মেয়েটাকে সবাই ডাইনি বলে ডাকে। গ্রামের কেউ ওই বাড়ির চৌকাঠ পার হয় না। তুমি ওই মেয়েটার থেকে দূরে থাকো। কিন্তু মায়া তার কোনো কথার পাত্তা দেয় না, কারণ ইরা তো শুরু থেকেই তাকে সাহায্য করছে। পরদিন মায়া যখন নিজের কিচেনে রান্না করছিল তখন সে বৃষ্টিকে ডেকে মিক্সিতে একটু মশলা পিষে দিতে বলে। তার বলা মাত্রই মিক্সিটা অন হয়ে যায়। মায়া ভাবে তার পাশে বৃষ্টি দাঁড়িয়ে আছে,
কিন্তু যখন সে জানালা দিয়ে বাইরে তাকায় তখন দেখতে পায় বৃষ্টি তো সামনের দোলনায় বসে দোল খাচ্ছে। মায়া তখন ভয়ে ভয়ে তার পাশে তাকালে একটা ভয়ঙ্কর বাচ্চা মেয়েকে দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়। বাচ্চা মেয়েটা তার হাতের ইশারায় বৃষ্টিকে দেখাচ্ছিল। তখন আমরা দেখতে পাই বৃষ্টি দোলনায় বসে দোল খাচ্ছে ঠিকই, তবে সে অন্য কোনো একটা ঘোরের মধ্যে আছে। দোল খেতে খেতে হঠাৎ একটা সময় দোলনার শিকলটা ছিঁড়ে যায়, আর তাতে বৃষ্টি বেশ আঘাত পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টি পড়ে যাওয়া মাত্রই হঠাৎ দিন থেকে রাত হয়ে যায়। বৃষ্টি ভয়ে ভয়ে বাড়ির ভেতরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তখনই হঠাৎ কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকতে শুরু করে। বৃষ্টি সেই আওয়াজ ফলো করে সামনের দিকে এগোলেই হঠাৎ আবার আলমারির দরজা খুলে যায়, আর বৃষ্টি ভেতরে গিয়ে সে ভয়ঙ্কর আত্মার দেখা পায়। আত্মাটা প্রথমে তার সামনে অজ্ঞান হয়ে যায়, তারপর তিনি আবার উঠে বৃষ্টিকে তাড়া করতে শুরু করে। বৃষ্টি প্রাণপণে ছুটতে থাকে তার হাত থেকে পালানোর জন্য, কিন্তু ওই আত্মা বৃষ্টির পা টেনে ধরে। বেচারি মেয়েটা কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। তখনই হঠাৎ 3-4টা মেয়ে এসে ওই আত্মাটাকে বৃষ্টির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। দেখেই বোঝা যাচ্ছিল ওই মেয়েগুলো কোনো মানুষ নয়। মেয়েগুলো ওই আত্মাকে টেনে নিয়ে যাওয়া মাত্রই বৃষ্টির জ্ঞান ফিরে আসে। তখন সে দেখতে পায় তার বাবা, মা, ডক্টর সবাই তাকে নিয়ে ভীষণ ঘাবড়ে আছে। ডক্টর বৃষ্টিকে চেক আপ করে জানায় তার পায়ের আঘাতটা বেশ অদ্ভুত। দোলনা থেকে পড়ে গেলে এরকম আঘাত পাওয়ার তো কথা নয়। তাই ডক্টর বৃষ্টিকে জিজ্ঞেস করে তার কি হয়েছিল, তার কিছু মনে আছে কিনা। কিন্তু বৃষ্টি বিষয়টা এড়িয়ে যায়, কারণ সে জানতো এই স্বপ্নের কথা কেউ বিশ্বাস করবে না। ডক্টর চলে যাওয়ার পর মায়া বৃষ্টিকে জিজ্ঞেস করে তার গলার লকেটটা কোথায়। তখন বৃষ্টি খেয়াল করে তার গলার লকেটটা কোথাও হারিয়ে গেছে। এটা নিয়ে তারা মা মেয়ে দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। এই লকেটের পেছনে অবশ্য একটা রহস্য আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। এদিকে রাতের অন্ধকারে শ্যামল লুকিয়ে লুকিয়ে বৃষ্টির বাড়ির ওপর নজর রাখছিল। অন্যদিকে মায়া ইন্দ্রর সঙ্গে ঝগড়া করছিল তার সবসময় কাজের ব্যস্ততা নিয়ে। কিন্তু ইন্দ্রর আসলে কিছুই করার ছিল না। তার চাকরিটাই এমন যে সে পরিবারের ঠিকভাবে খেয়াল রাখতে পারে না। তখন মায়া তাকে আবারও বলে, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি তোমাকে এত প্রমাণ দিচ্ছি, এতভাবে বোঝাচ্ছি, বিশ্বাস করো এখানে সত্যিই সুপারন্যাচারাল কোনো ব্যাপার আছে। এটা কোনো সাধারণ ইনসিডেন্ট নয়। তুমি যা খুশি তাই করো, আমি কাল ইরার কাছে যাবই। সেটা শুনে ইন্দ্র একটু রাগ দেখিয়ে বলে, একটা অচেনা অজানা মানুষের ওপর তোমার ভরসা আছে, কিন্তু আমার ওপর তুমি বিশ্বাস করতে পারো না। তার কথায় বিরক্ত হয়ে মায়া কিছু বলতেই যাচ্ছিল, তখন ইন্দ্র তাকে থামিয়ে দিয়ে বলে, দেখো আমি কিন্তু চুপচাপ বসে নেই। আমিও মানছি এটা সাধারণ কোনো ইনসিডেন্ট নয়, তবে আমার কাছে এই কেসের ব্যাপারে একটা ক্লু আছে, আর সেটা তোমার জানা দরকার। তুমি আগে সবটা শোনো, তারপর ডিসিশন নাও যে তোমার আমার উপর ভরসা করা উচিত নাকি ইরার কাছে যাবে তুমি। তার কথা শুনে মায়া একটু অবাক হয়ে যায়। তখন ইন্দ্র তাকে বলে, দেখো আমি সবসময় সব কেসের ব্যাপারে তোমার সঙ্গে ডিসকাস করি না, কারণ কিছু কিছু কেস এত বেশি ভয়ঙ্কর আর ডার্ক যে সেটা সাধারণ মানুষের কাছে শোনাও একটা ট্রমা। তবে এই কেসটার ব্যাপারে তোমার জানা দরকার। এরপর ইন্দ্র এমন একটা কেসের ব্যাপারে মায়াকে জানায় যেটা একসময় পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে দিয়েছিল। ইন্দ্রর পোস্টিং তখন ছিল ডুয়ার্সের হিল এরিয়াতে। তখন তার কাছে একটা কেস আসে। 3-4 মাসের মধ্যেই দুটো 14-15 বছর বয়সী মেয়ে হঠাৎ গায়েব হয়ে যায়। কোনো রকম ক্লু পাওয়া যাচ্ছিল না। তবে মেয়ে দুটোর মধ্যে একটা কমন ব্যাপার ছিল যে ওই দুটো মেয়ে সেখানকার সব থেকে বড় টি স্টেট সেন স্টেটের আশপাশ থেকে গায়েব হয়েছিল। তাই ইন্দ্র এই টি স্টেটের মালিক নিশীথ সেনের সঙ্গে দেখা করতে যায়। আর এই নিশীথ সেন আর কেউ নয়, বরং সেই আত্মা বা শয়তান যে কিনা বৃষ্টিকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। যাই হোক, ইন্দ্রর সঙ্গে দেখা হওয়ার পর নিশীথ ইন্দ্রর অনেক প্রশংসা করেন, কারণ সে আগে থেকেই সেখানকার এসপি এবং অন্যান্য অফিসারদের কাছ থেকে ইন্দ্রর অনেক সুনাম শুনেছে। নিশীথের মুখে নিজের প্রশংসা শুনে ইন্দ্রও বেশ খুশি হয়। এরপর সে ওই মেয়ে দুটোর ছবি দেখিয়ে নিশীথের কাছে জানতে চায় যে সে মেয়েগুলোকে চেনে কিনা। নিশীথ ওই মেয়েগুলোর ছবি বেশ ভালো করে দেখে জানায় সে মেয়েগুলোকে চেনে না। তখন ইন্দ্র বলে, এই মেয়েগুলো কিন্তু আপনার টি স্টেটেই কাজ করত। সেটা শুনে নিশীথ বলে ওঠে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি আমার স্টেটে কোনো চাইল্ড লেবার অ্যালাউ করি না। তবে শীতের সময়টাতে আমি আমার ওয়ার্কারদের থাকার জন্য কিছু গরম টেন্টের ব্যবস্থা করি, যাতে তারা শীতে কষ্ট না পায়। অনেক সময় তারা নিজের পরিবার সমেত এখানে এসে থাকতে শুরু করে। হয়তো ওই মেয়েগুলো তাদের পরিবারেরই কেউ, তবে এদেরকে আমি কখনো দেখেছি বলে মনে পড়ে না। নিশীথ ইন্দ্রর সঙ্গে কথা বলছিল আর বারবিকিউ গ্রিলে মাংসের কাবাব বানাচ্ছিল। কথায় কথায় সে জানায় রান্না করতে তার খুব ভালো লাগে, আর তার হাতের কাবাব সবাই অনেক পছন্দ করে। রান্না শেষ হলে সেই ইন্দ্রকেও একটু কাবাব টেস্ট করার জন্য রিকোয়েস্ট করে। ইন্দ্র তার সম্মান রক্ষার্থে কাবাবটা মুখে দিয়ে বেশ অবাক হয়ে যায়। কাবাবটা এত টেস্টি হবে সে এক্সপেক্টই করেনি। এমন সময় নিশীথ ইন্দ্রকে বলে, এই অঞ্চলে কিন্তু মানুষের গায়েব হওয়ার বিষয়টা নতুন কিছু নয়। এর আগেও চিতার হামলায় অনেক মানুষ মারা গেছে। আবার পাহাড়ি এলাকায় কিন্তু হিউম্যান ট্রাফিকিং এরও বেশ গুঞ্জন শোনা যায়। তাহলে কি মেয়েগুলো কোনো ট্রাফিকিং এর শিকার হলো? এই দেশে না মেয়েদের কোনো সম্মান বা সুরক্ষা নেই। হুটহাট করে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ধরে বর্ডার পার করে দিচ্ছে, কিন্তু শত চেষ্টার পরেও কেউ কিচ্ছু করতে পারছে না।
তার এসব কথা শুনে ইন্দ্রও একটু চিন্তায় পড়ে যায়। এরই মাঝে নিশীথের বাড়ির কাজের লোক কমলা তাদের জন্য চা নিয়ে আসে। নিশীথ তখন ইন্দ্রকে জানায় যে কমলা কানেও শোনে না, আবার কথাও বলতে পারে না, তবে কাজে কর্মে সে বেশ পটু। তাই নিশীথ তাকে নিজের বাড়িতে কাজে রেখেছে। নিশীথের সঙ্গে এসব নিয়ে কথা বলতে বলতেই ইন্দ্র বাইরে বেরিয়ে আসে আর যাওয়ার সময় নিশীথকে বলে যায় সে যদি এই কেসের ব্যাপারে কোনো ক্লু খুঁজে পায় তাহলে যেন অবশ্যই ইন্দ্রকে জানায়। সেই রাতে ইন্দ্র যখন অফিসে বসে কাজ করছিল তখনই হঠাৎ কমলা একটা টিফিন বাটি নিয়ে তার সঙ্গে দেখা করতে আসে। ইন্দ্র কৌতূহলবশত জানতে চায় ওটাতে কি আছে। কমলা তখন সেই টিফিন বাটি খুলে তাকে দেখালেই ইন্দ্রর চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়, কারণ তার ভেতরে ছিল একটা মানুষের কাটা আঙুল। ইন্দ্রর আর কিচ্ছু বুঝতে বাকি থাকে না। সে তৎক্ষণাৎ কমলাকে কাস্টাডিতে রেখে টিম নিয়ে পৌঁছে যায় নিশীথের বাড়িতে, গিয়ে তাকে অ্যারেস্ট করে। তবে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন গ্রামের লোকেরা এসে তাদের পথ আটকায়। তারা নিশীথকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চাচ্ছিল। ইন্দ্র তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে একজন বলে ওঠে, স্যার, আপনি জানেন না ওই নিশীথ কত বড় শয়তান। এখানে শুধু দুটো মেয়ে নয়, আরো অনেক মেয়েরা নিখোঁজ হয়েছে, আর ওই নিশীথ ওই মেয়েগুলোকে ধরে নিয়ে গিয়ে মেরে তাদেরকে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে। এই কথা শুনেই ইন্দ্র হতবাক হয়ে যায়। তার চোখের সামনে দিয়ে গ্রামের লোকেরা নিশীথকে ধরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু সে কিছুই করতে পারে না। সে বুঝতে পারে নিশীথ তাকে যে কাবাবগুলো দিয়েছিল সেগুলো ছিল ওই বাচ্চা মেয়েদের মাংসের। এটা মনে পড়তেই বেচারা তৎক্ষণাৎ বমি করতে শুরু করে। ওদিকে নিশীথ বারবার ইন্দ্রকে ডাকতে থাকে গ্রামবাসীদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু ইন্দ্র সেদিন কিছুই করে না, কারণ সে জানত নিশীথের হাত অনেক দূর পর্যন্ত আছে। তাই তাকে অ্যারেস্ট করলেও সে নিজের ইনফ্লুয়েন্স ব্যবহার করে ঠিক পার পেয়ে যাবে। ইন্দ্রর চোখের সামনেই সেদিন গ্রামের লোকেরা নিশীথকে প্রচণ্ড মারধর করে আর তারপর জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এখন ইন্দ্রর মনে হচ্ছিল বৃষ্টির সঙ্গে যা যা ঘটছে তা নিশীথের কেসের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড। তবে এটা যে কোনো সুপার ন্যাচারাল ব্যাপার সেটা সে মানতে রাজি নয়। তার মনে হচ্ছিল নিশীথ সেনের নিশ্চয়ই কোনো পার্টনার আছে, আর সেই নিশীথ সেনের প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজগুলো করছে। ইন্দ্র নিশীথের কেস ফাইলটা মায়াকে দেখালে সেখানে একটা মেয়ের ছবি দেখে মায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? ইন্দ্র জানায় মেয়েটার নাম বিনসা। নিশীথের শিকারদের মধ্যে সেও একজন। মায়া তখন ইন্দ্রকে জানায় যে সে ওই মেয়েটাকে দেখেছে, কিন্তু ইন্দ্র কোনোভাবেই সেটা বিশ্বাস করতে চায় না, কারণ বিনসা তো বেশ কয়েক বছর আগেই মারা গেছে। তাহলে মায়া তাকে কিভাবে দেখলো? এটা নিয়ে দুজনের মধ্যে আবার ঝগড়া বেঁধে যায়। মায়া বারবার ইরার কাছে যেতে চাচ্ছিল, কিন্তু ইন্দ্র তাতে রাজি হয় না। সে রেগে গিয়ে বলে, সবসময় শুধু ইরা ইরা না করে যদি মেয়েটার দিকে একটু খেয়াল রাখতে তাহলে আজ আর এই দুর্ঘটনা ঘটতো না। মায়া তার কথা শুনে খুব কষ্ট পায়, কারণ সে সব সময় বৃষ্টির খেয়াল রাখে। কিন্তু ইন্দ্র বলে, তুমি যদি সত্যি ওর খেয়াল রাখতে তাহলে জানতে ও সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে কথা বলে। এই একটা ব্যাপারে ইরা ঠিক বলেছিল। এরপর ইন্দ্র বৃষ্টির মোবাইলটা এনে তার প্রোফাইলটা মায়াকে দেখায়, যেখানে যামিনী সেন নামের একটা আইডির সঙ্গে বৃষ্টির প্রায়ই কথা হতো। মজার ব্যাপার হলো নিশীথ এবং যামিনী এই দুটো শব্দের অর্থ একই, রাত। তাই ইন্দ্রর বারবার মনে হচ্ছিল এই যামিনী সেন কোনোভাবে নিশীথ সেনের সঙ্গে কানেক্টেড। এই বিষয়টা খতিয়ে দেখার জন্য ইন্দ্র তৎক্ষণাৎ অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মায়া তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইন্দ্র তার কোনো কথা শুনে না। তাই পরদিন মায়া ইন্দ্রকে কিছু না জানিয়েই বৃষ্টিকে লক্ষ্মীর কাছে রেখে চলে যায় ইরার সঙ্গে দেখা করতে। ইরা তাকে একটা প্রসেসের ব্যাপারে জানায় যার মাধ্যমে তারা ওই শয়তানি আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারবে, আর সেখান থেকেই জানা যাবে বৃষ্টির ওপরে অ্যাটাকের রহস্য। কিন্তু এই প্রসেসের জন্য 3 জন মানুষ লাগবে। তাই মায়া বুঝিয়ে শুনিয়ে লক্ষ্মীকে ধরে নিয়ে আসে ইরার বাড়িতে। বৃষ্টি ওই সময় বাড়িতে ঘুমোচ্ছিল, এদিকে ইরা প্রসেসের প্রস্তুতি নিচ্ছিল। লক্ষ্মী প্রথমে এই প্রসেসে অংশ নিতে রাজি হয় না। সে যে কোনো মূল্যে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে মায়া তাকে বৃষ্টির দোহাই দিয়ে রাজি করায়। এদিকে তারা সেই আত্মার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাতে থাকে, আর অন্যদিকে শ্যামল চুপিসারে বৃষ্টির দিকে এগোতে থাকে। ততক্ষণে ইরা ওই আত্মার সঙ্গে কানেক্ট করে ফেলে। সে আত্মার পরিচয় জানতে চাইলে প্রথমে সে কিছুই বলে না, শুধু ইরাদেরকে জানায় বৃষ্টির খুব বিপদ। এরপর যখন ইরা তাকে নাম বলার জন্য জোর দিতে থাকে তখন সে জানায় তার নাম বিনসা। ইরা তখন জিজ্ঞেস করে সে কি একা নাকি তার সঙ্গে কেউ আছে। বিনসা তখন আর কোনো উত্তর দেয় না। ইরা এবারও জোর দিলে বিনসা ফাইনালি জানিয়ে দেয় তার সঙ্গে নিশীথ আছে। আর এই বিষয়টা জানা মাত্রই একটা ভয়ঙ্কর হাওয়ার ঝাপটা এসে তাদের 3 জনকে ছিটকে দূরে সরিয়ে দেয়। প্রসেস শেষে লক্ষ্মী যখন জানালার পর্দাগুলো সরিয়ে দিচ্ছিল তখনই হঠাৎ সে লক্ষ্য করে বৃষ্টির ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা দেখা মাত্রই তারা 3 জন দৌড়ে চলে যায় বৃষ্টিকে বাঁচানোর জন্য। মায়া আর লক্ষ্মী মিলে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ওদিকে বৃষ্টি বেচারিও রুম থেকে বেরোনোর জন্য ছটফট করছিল, কিন্তু কোনোভাবেই বেরোতে পারছিল না। এমন সময় হঠাৎ তার সামনে এসে কেউ দাঁড়ায়, আর অন্যদিকে ইরা মনে মনে মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণ পর সে ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়, আর তারা দেখতে পায় শ্যামল অজ্ঞান অবস্থায় বৃষ্টিকে কোলে তুলে রেখেছে। আসলে আগুনের মধ্য থেকে শ্যামলই তাকে বাঁচিয়েছে, যে কারণে মায়া তাকে ধন্যবাদ জানায়। তবে যখন সে শ্যামলের পরিচয় জানতে চায় তখন শ্যামল বলে,
আমার পরিচয় জানার দরকার নেই। আসলে 2 দিন আগে আপনার হাজবেন্ডের জন্য আমার মেয়েটা মারা গেল, তো ভেবেছিলাম আপনার মেয়েরও ক্ষতি করব, কিন্তু পারলাম না। তার এই কথা শুনে মায়া হতবাক হয়ে যায়। শ্যামল তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে যেতে শুরু করে, আর যাওয়ার আগে সে তার কাছে থাকা বৃষ্টির ওই লকেটটাও ফিরিয়ে দিয়ে যায়। ঘটনাক্রমে ততক্ষণে ইন্দ্র সেখানে চলে আসে। সে শ্যামলকে চোখের সামনে দেখে তাকে ধাওয়া করতে শুরু করে। মায়াও তার পেছন পেছন দৌড়াতে থাকে আর তাকে বলতে থাকে যে ওকে মেরো না, ও আমাদের মেয়েকে বাঁচিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ইন্দ্র শ্যামলকে গুলি করে দিয়েছিল। অবশ্য গুলিতে শ্যামল আহত হলেও খুব বেশি দুর্বল হয় না। এদিকে ইন্দ্র যখন মেয়ের বিষয়টা জানতে পারে তখন সেও থমকে যায়, আর সেই সুযোগে শ্যামল সেখান থেকে পালাতে সফল হয়। এরপর মায়া আর লক্ষ্মী মিলে বৃষ্টির ঘর পরিষ্কার করতে শুরু করে। তখন লক্ষ্মী হঠাৎ করেই একটা ভাঙা ঘড়ি খুঁজে পেয়ে সেটা মায়াকে দেখায়। লক্ষ্মী ভেবেছিল ঘড়িটা হয়তো ইন্দ্রর হবে, কিন্তু মায়ের মনে একটু খটকা লাগে। সে যখন ঘড়িটা নিয়ে গিয়ে ইন্দ্রকে দেখায় তখন ইন্দ্র নিশীথের ফাইল চেক করে জানতে পারে এটা নিশীথের ঘড়ি। কিন্তু ঘড়িটা বৃষ্টির রুমে কিভাবে এলো এটাই সে বুঝতে পারছিল না। মায়া সেটা শুনে ঘাবড়ে গিয়ে বলে, প্রথমে ওই পোড়া টায়ার আর এখন নিশীথ সেনের ঘড়ি। অপঘাতে মৃত্যু হওয়া মানুষের এসব জিনিস কতটা ভয়ঙ্কর হতে পারে তোমার এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই। কেউ আবার এই জিনিসগুলো ইচ্ছাকৃত আমাদের বাড়িতে রেখে ওই আত্মাগুলোকে আমাদের বাড়িতে ডাকার চেষ্টা করছে না তো? ইন্দ্রর কাছেও বিষয়গুলো বেশ ঘোলাটে লাগছিল, কিন্তু তার পয়েন্ট অফ ভিউটা ছিল আলাদা। তার এখনো বিশ্বাস এসবের পেছনে কোনো সুপার ন্যাচারাল ব্যাপার নেই। হয়তো কেউ একজন ইচ্ছা করেই এগুলো তাদের বাড়িতে প্ল্যান করে ইন্দ্রকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। আর ইন্দ্রর সন্দেহ ওই যামিনী সেন আইডিধারী ব্যক্তির ওপর। তাই যামিনী সেনের রহস্য বের করার জন্য ইন্দ্র আবারও ব্যাগ গুছিয়ে রওনা হতে শুরু করেন। সেটা দেখে মায়া একটু রেগে যায়, তবে ইন্দ্র তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে আর লক্ষ্মীকে ওই রাতে তাদের বাড়িতেই থেকে যেতে বলে, যাতে তারা দুজন মিলে বৃষ্টির খেয়াল রাখতে পারে। পরদিন আবার বৃষ্টির জন্মদিন ছিল, তাই মায়া তাকে যেতে নিষেধ করে। কিন্তু ইন্দ্র বলে, টেনশনের কোনো কারণ নেই, আমি সব কাজ সেরে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসবো। আর অনির্বাণ তো কেকের অর্ডার করেই দিয়েছে। কিন্তু এতেও মায়ের রাগ কমে না। অবশ্য ইন্দ্ররও কিছু করার ছিল না। মেয়েকে বাঁচাতে হলে তাকে যত দ্রুত সম্ভব এর রহস্য খুঁজে বের করতেই হবে। তাই সে আর কথা না বাড়িয়ে রওনা হয়। এদিকে শ্যামল বাড়ি পৌঁছালে তার ওয়াইফ তার ওই অবস্থা দেখে দ্রুত তার সেবা শুশ্রূষায় ব্যস্ত হয়ে পড়েন। শ্যামলের সব অনৈতিক কাজ তার কখনোই পছন্দ ছিল না, তাই সে রাগ দেখিয়ে বলে, তোমাকে বারবার নিষেধ করেছি এসব করো না, এসব করলে আমাদের ক্ষতি হবে। প্রথমে মেয়েটা মারা গেল আর এখন তোমার এই অবস্থা। শ্যামল চুপচাপ তার কথা শুনে যাচ্ছিল। এরপর হঠাৎ সে তার ওয়াইফের কাছে তার মেয়ের গয়নাগুলো চায়। তার ওয়াইফ এতে একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, গয়নাগুলো দিয়ে কি করবে? কিন্তু শ্যামল সেটার কোনো উত্তর দেয় না। এদিকে বৃষ্টিদের বাড়িতে সবাই যখন রাতে ঘুমোচ্ছিল তখনই হঠাৎ আলমারি খোলার শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। আর এবার বৃষ্টির বদলে সে পৌঁছে যায় ওই অদ্ভুত জগতে। সেখানে ঢুকতেই ওই ভয়াবহ চেহারার মেয়েগুলো তাকে ভেতরে ঢুকতে নিষেধ করতে থাকে। আর তখনই মায়ার ঘুম ভেঙে যায়। কিন্তু প্রশ্ন হলো, আজকে বৃষ্টির বদলে মায়া কেন এসব দেখতে পেল? তার কারণ হচ্ছে ওই দেবী দুর্গার লকেট। সেটা যেহেতু আজ বৃষ্টির গলায় ছিল, তাই বৃষ্টি আজ কিছুই টের পায়নি। এদিকে ইন্দ্র গিয়ে নিশীথের এক ক্লাসমেটের সঙ্গে দেখা করে। লোকটা তাকে জানায় যে নিশীথের অদ্ভুত আচরণের কারণে ক্লাসের কেউই তাকে পছন্দ করত না। তার শুধু পলাশ নামের একটা বন্ধু ছিল। আর সে শুধু নিশীথের বন্ধুই নয়, তার পার্টনারও ছিল। আসলে নিশীথ ছিল বাইসেক্সুয়াল, অর্থাৎ তার ছেলে এবং মেয়ে দুজনের উপরে ইন্টারেস্ট ছিল। এই কথা শুনে ইন্দ্র প্রচণ্ড অবাক হয়। এরপর লোকটা আরও জানায় যে স্কুল লাইফে নিশীথ তনিমা নামের একটা মেয়েকে প্রপোজ করেছিল। তনিমা তাদের ক্লাসমেটে ছিল, তবে তনিমা তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। উল্টো সবার সামনে তাকে অপমান করেছিল আর বলেছিল, তোমার জন্য ওই পলাশই ঠিক আছে। বিষয়টা নিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন পর্যন্ত যায়। আর তার কিছুদিন পর হঠাৎ করেই তনিমা খুন হয়ে যায়। শুধু খুনই নয়, তার শরীরটা কেটে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল। আর এই কাজটা করেছিল নিশীথ আর তার পার্টনার। তার সঙ্গে কথা শেষ করে ইন্দ্র নিশীথের বিষয় নিয়ে আরো বেশি ঘাটাঘাটি করতে শুরু করে। ভিকটিমদের সমস্ত ইনফরমেশন খুব ভালোভাবে চেক করে আর সেখান থেকেই এক অদ্ভুত বিষয় চোখে পড়ে তার। এদিকে ততক্ষণে মায়া একাই অনির্বাণকে নিয়ে তার মেয়ের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছিল। তারা মিষ্টি মুখ করে বসে আড্ডা দিচ্ছিল। আর অন্যদিকে বারবার ইন্দ্র, মায়া, বৃষ্টি আর অনির্বাণের ফোনে ট্রাই করে যাচ্ছিল, কিন্তু কারো ফোনে কানেক্ট হচ্ছিল না। অনেক চেষ্টার পর সে ফাইনালি অনির্বাণের সঙ্গে কথা বলতে সফল হয়। এরপর তাকে জানায় যে সে যামিনী সেনের ফ্রেন্ড লিস্টে 4 জন মেয়েকে দেখেছিল, আর তারা সবাই মারা গেছে। ইন্দ্র তাদের মার্ডার লোকেশনও খুঁজে বের করেছে। এই পর্যন্ত সে যত জায়গায় পোস্টিং নিয়েছে ঠিক তার পাশের এলাকাতেই খুনগুলো হয়েছে। শুধু তাই নয়, মার্ডারগুলো হয়েছে ঠিক বৃষ্টির জন্মদিনের তারিখেই। সবগুলো মেয়ের বয়সই 13 থেকে 14 বছরের আশেপাশে ছিল। আর আজ বৃষ্টিরও 14তম জন্মদিন। তাই ইন্দ্রর ভয় লাগছিল যে খুনি নিশ্চয়ই আজকে বৃষ্টির উপর অ্যাটাক করার ট্রাই করবে। তাই সে অলরেডি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল। আর তার পৌঁছানো পর্যন্ত সে অনির্বাণকে খুব সতর্ক থাকতে বলে। অনির্বাণ তার কথা শুনে একেবারে হতবাক হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ডেলিভারি ম্যান কেকের পার্সেল নিয়ে তাদের বাড়িতে চলে আসে।
এরপর আমরা রাতের অন্ধকারে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই। একটা বৃদ্ধ লোক জঙ্গলের মধ্য দিয়ে তাকে তাড়া করে বেড়াচ্ছিল। এমন সময় আমরা সেই মেয়েটাকে হসপিটালে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। মেয়েটার বাবা মা ডক্টরের কাছে জানতে চায় যে তাদের মেয়ের জ্ঞান কখন ফিরবে। তখন ডাক্তার বলে, আসলে কোমার পেশেন্ট কখন কোমা থেকে উঠবে এটা কেউ বলতে পারে না। তাছাড়া এই ক্ষেত্রে তো বাচ্চাটার কোমায় যাওয়ার কারণটাও জানা যাচ্ছে না। এমনকি মেয়েটার শরীরে তেমন কোনো সমস্যাও নেই, তাহলে সে কোমায় কেন যাবে? বাচ্চাটার মা ডক্টরকে জানিয়েছিল যে বাচ্চাটা প্রতিদিনের মতোই রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গিয়েছিল, কিন্তু তারপর সে আর ঘুম থেকে জাগেনি। এদিকে রাতের অন্ধকারে আমরা সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পাই। তাকে তাড়া করতে থাকা সেই বৃদ্ধ লোকটা আসলে একজন সাধু। সে বাচ্চা মেয়েটাকে বলে, আমি অনেক তপস্যা করে এই শক্তি পেয়েছি, কিন্তু তুই এই শক্তি পেয়েছিস জন্মগতভাবে, এখানে আর কখনো আসবি না। বাচ্চা মেয়েটা তখন বলে, আমি তো আসতে চাই না, কিন্তু ঘুমের ঘোরে কিভাবে যেন চলে আসি, আর এখান থেকে ফেরার সময় আমার খুব কষ্ট হয়। তখন ওই সাধু বাচ্চা মেয়েটার গলায় একটা দুর্গার লকেট পরিয়ে দিয়ে বলে, এই লকেটটা তোর গলায় থাকলে তুই আর কখনো এখানে আসতে পারবি না। এদিকে হসপিটালে আমরা দেখতে পাই সেই একই সাধু হসপিটালে এসে ওই অজ্ঞান মেয়েটার গলায় লকেটটা পরিয়ে দিতেই হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়। মূলত এটাই সেই লকেট যেটা আমরা মায়াকে বৃষ্টির গলায় পরিয়ে দিতে দেখেছিলাম। আর ওই মেয়েটাও আর কেউ নয়, বরং মায়াই ছিল। এদিকে আমরা দেখতে পাই বর্তমানেও মায়া অজ্ঞান হয়ে আছে। ইন্দ্র ততক্ষণে বাড়িতে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই মায়া এবং বৃষ্টির জ্ঞান ফেরাতে পারছিল না। লক্ষ্মী তখন তাড়াহুড়ো করে ওই দুর্গার লকেটটা খুঁজতে শুরু করে। আসলে মায়া ওই অদ্ভুত জগতে আটকে গিয়েছিল। সে বৃষ্টিকে নিশীথের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তারা যখন আড়ালে লুকিয়েছিল তখন নিশীথ বেশ ভয়ঙ্কর গলায় তাদেরকে বলে, কোথাও পালাতে পারবে না, আমি তোমাদেরকে আজীবনের জন্য এখানে আটকে রাখবো। মায়া বুঝে উঠতে পারছিল না কিভাবে মেয়েগুলোকে ওই শয়তানের হাত থেকে বাঁচাবে। এদিকে লক্ষ্মীও প্রাণপণে ওই লকেটটা খুঁজে যাচ্ছিল। বাড়ির বিধ্বস্ত অবস্থা দেখে বোঝা যাচ্ছিল এখানে ভয়ঙ্কর কিছু হয়েছে। অনেক পুলিশ ভিড় জমিয়েছে তাদের বাড়িতে, কিন্তু আসলে এখানে কি হয়েছে তা জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর লক্ষ্মী ওই লকেটটা খুঁজে পেয়ে দ্রুত মায়াকে পরিয়ে দেয়। মায়া তখন ওই অদ্ভুত জগতে লকেটটা পেয়ে বৃষ্টিকে বলে, আর কোনো ভয় নেই। এরপর মায়া বৃষ্টি আর ওই বাচ্চা মেয়েগুলোকে নিয়ে নিশীথের দিকে এগিয়ে যায়। মায়ার হাতে ওই লকেটটা দেখে নিশীথ ভয়ে চিৎকার করতে, সেই সুযোগে মায়া আর বৃষ্টি যখন বাকিদের নিয়ে সেখান থেকে পালাচ্ছিল তখনই হঠাৎ নিশীথ বৃষ্টির হাত চেপে ধরে। আর সেটা দেখে ওই মেয়েদের মধ্যে একজন গিয়ে নিশীথের ওপর অ্যাটাক করে দেয়। নিশীথ যখন তার সঙ্গে লড়াই করায় ব্যস্ত তখনই মায়া বৃষ্টিকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। নিশীথ তাদেরকে তাড়া করে ঠিকই, কিন্তু ধরতে পারে না। আর সেখান থেকে বেরোনোর সাথে সাথেই মায়া এবং বৃষ্টির জ্ঞান ফিরে আসে। দুজনকে সুস্থ দেখে ইন্দ্র একটু স্বস্তি পায়। সেখানে আমরা শ্যামলকেও দেখতে পাই। বৃষ্টির জ্ঞান ফেরার পর সে ইন্দ্রকে বলে, স্যার চলুন, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ইন্দ্র তখন ইমোশনাল হয়ে শ্যামলকে জড়িয়ে ধরে। আর তখনই এক ভয়ঙ্কর রহস্য আমাদের সামনে আসে। মূলত সেদিন অনির্বাণ ইন্দ্রর কাছ থেকে সবকিছু শোনার পর সেই মায়া এবং বৃষ্টির ওপর অ্যাটাক করেছিল। হয়তো নিশীথের সেই পার্টনার পলাশ অনির্বাণই হতে পারে, তবে এই ব্যাপারে ইন্দ্র এখনো কিছু জানতে পারেনি। সৌভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে শ্যামল সেখানে পৌঁছে গিয়ে অনির্বাণকে মেরে মায়া এবং বৃষ্টিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এসবের মাঝেই বৃষ্টির গলা থেকে লকেটটা খুলে কোথাও পড়ে যায়, আর তারা মা মেয়ে পৌঁছে যায় সেই ভয়ঙ্কর অন্ধকার জগতে। ইন্দ্র এসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন মায়া তাকে বলে, তুমি যতই বিষয়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করো না কেন, সত্যি অ্যাস্ট্রাল ট্রাভেলাররা এক্সিস্ট করে। তারা ঘুমের ঘোরে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যেতে পারে। কিন্তু এবারও ইন্দ্র তার কথা বিশ্বাস করে না। মায়া তখন বাধ্য হয়ে তাকে জানিয়ে দেয় যে সে নিজেও একজন অ্যাস্ট্রাল ট্রাভেলার। তবে লকেটটা পড়ার পর থেকে সে আর কখনোই ওই জগতে যায়নি। হয়তো বৃষ্টিও জেনেটিক্যালি তার কাছ থেকে ওই ক্ষমতাটা পেয়েছে। ইন্দ্র তখন তার কথা শুনে খুব অবাক হয়। তবে এখনো তার মনে হচ্ছিল এই সবকিছুর পেছনে ইরার হাত আছে, কারণ মায়া আর বৃষ্টির ওপর অ্যাটাক হওয়ার পর থেকে ইরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে আমরা ইরাকে দেখতে পাই, সে আড়াল থেকে বৃষ্টিদের বাড়ির উপর নজর রাখছিল। এরপর সে পৌঁছে যায় নিশীথের পুরনো বাড়িতে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল নিশীথের সঙ্গে তার কোনো গভীর সম্পর্ক আছে। এখানে আমরা একটা মধ্যবয়সী কাপলকে দেখতে পাই যারা প্রচন্ড ঝগড়া করছে, আর দরজার আড়াল থেকে দুটো বাচ্চা ছেলে মেয়ে সেই ঝগড়া হতে দেখছে। ঝগড়ার একটা পর্যায়ে লোকটা ওই মহিলাকে গলা টিপে মেরে ফেলে, আর এই বিষয়টাও ওই বাচ্চাগুলো দেখে ভয়ে একেবারে আটকে ওঠে। লোকটা যখন সেটা লক্ষ্য করে তখন সে নিজের ভুলটা বুঝতে পারে এবং সেও ওই বাচ্চাদের সামনে নিজের মাথায় গুলি করে সুইসাইড করে নেয়। বাচ্চাগুলো এই দৃশ্য দেখে প্রচন্ড ঘাবড়ে যায়, আর সেই সাথে ইরাও, কারণ এটা আসলে ইরার কল্পনা ছিল। সেখানে এসে সে মনে মনে বলে, আমি ফিরে আসব। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে ওই কাপল আর ওই বাচ্চা দুটোর সাথে তার কি সম্পর্ক, এটা রহস্যই থেকে যায়। আর এই রহস্যটাকে সামনে রেখেই এই গল্পটাও শেষ হয়ে যায়। তবে যেহেতু এখনো অনেক রহস্য সামনে আসা বাকি, তাই আশা করা যায় আমরা খুব দ্রুতই এই সিরিজের দ্বিতীয় পার্ট পেতে চলেছি।
আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এর দ্বিতীয় পার্ট রিলিজ হওয়া মাত্রই তার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন আপনারা আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।